হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের একটু লেট হয়ে গেল, তবে আশা করতেছি ক্লাসটি আপনারা উপভোগ করবেন। আজকের ক্লাসটি শুরু করি আমরা একটা চমৎকার প্রবাদ বাক্য এবং একই সাথে সাহিত্যের কোটেশন, অর্থাৎ একটি কোটেশনই প্রবাদ বাক্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি দিয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের একটি বাংলায় কথা এরকম যে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। ব্যাপারটা এরকম যে বিপদ যদি বেশি হয়ে যায় তখন এটার একটা সমাধান চলে আসে। এটাকে প্রবাদের মতো যেটা বলা হয় সেটা হচ্ছে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, বা প্রভাত তত নিকটে এই পর্যন্ত থাকে অনেক সময়। এটাকে যদি অনুবাদ করতে বলা হয়, ট্রান্সলেট করতে বলা হয়, আমরা যদি শাব্দিক অনুবাদ করি সেক্ষেত্রে এটা পারফেক্ট হবে না। এটা সাধারণত ভাব অর্থ নিয়ে অনুবাদ করতে হবে, এবং এটা একটা চমৎকার ইংরেজি রয়েছে, সেটা আমরা এখন দেখব। If winter comes, can spring be far behind? প্রশ্নবোধক। লাইনটি হচ্ছে if winter comes, can spring be far behind? এর মানে হচ্ছে যে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। এই লাইনটির আরেকটি বাংলা এভাবে করা যায়, যদি শীত আসে তাহলে বসন্ত কি দূরে থাকতে পারে? একই মিনিং যদি আমরা দুইভাবে অর্থ করি, যে যদি শীত আসে তাহলে বসন্ত কি দূরে থাকতে পারে, অর্থাৎ শীত আসলে কিছুদিন পরেই বা শীতের পরেই বসন্ত চলে আসবে। এটাই হচ্ছে ইংরেজি বাক্যটি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এটার আরেকটা মিনিং হয়, যদি দুঃখ আসে সুখ অবশ্যই আসবে। যদি দুঃখ আসে সুখ অবশ্যই আসবে। খাঁটি বাংলায় আমরা যেটা বলি যে দুঃখের পরে সুখ আসে, যেভাবে আমরা করি না কেন এই তিনটা, আর যেটা লিখি নাই যে যদি দুঃখ আসে সুখ অবশ্যই আসবে, আর দুঃখের পরে সুখ আসে, এই চারটি লাইনের চমৎকার ইংরেজি হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এটা শুধু যে প্রবাদ হিসেবে আমরা পড়ব তা না, এখান থেকে আরো বেশ কয়েকটি প্রশ্ন থাকে। এটা আসতে পারে অনুবাদ হিসেবে, তারপর আসতে পারে শূন্যস্থান হিসেবে। যেমন উইন্টার এবং স্প্রিং যে কোনো একটা দেয়া থাকবে না, আমরা সেটা বসাবো। হয়তো বা উইন্টার থাকলেও স্প্রিং নেই, অথবা স্প্রিং থাকলেও উইন্টার নেই, এটা আমাদের বসাতে হবে। আর লাস্ট ওয়ার্ডটা থেকেও প্রশ্ন আসে, ফার বিহাইন্ড এই ওয়ার্ডটা মিসিং থাকতে পারে, সেখান থেকেও প্রশ্ন আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আসে যে এইটি কার লেখা, অর্থাৎ এই লাইনটি কার লেখা, এটা আমরা এখন একটু দেখব। এই লেখকের নাম হচ্ছে পি.বি. শেলি। এটার উচ্চারণ হচ্ছে শেলি, সংক্ষিপ্ত নাম এটা পি.বি. শেলি। অর্থাৎ ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এই লাইনের কবি হচ্ছেন পি.বি. শেলি। তিনি একজন রোমান্টিক কবি, এটাও আমরা একটু নোট করে রাখবো। এটাও আসে যে রোমান্টিক কবি কিনা, রোমান্টিক কবি, অর্থাৎ পি.বি. শেলি নামক একজন রোমান্টিক কবি এই উপরের লাইনটি লিখেছেন। শুধু এই পর্যন্ত নয়, আরো একটু গভীরে প্রশ্ন আসে যে পি.বি. এই শব্দটার ফুল ফর্ম কি।
সেখান থেকে প্রশ্ন আসে, আমরা এটাও একেবারে শিখে ফেলবো। পিতে হচ্ছে পার্সি, এটার উচ্চারণ হবে পার্সি। PERCY, পার্সি। বিতে হচ্ছে এটা দুইভাবেই উচ্চারণ করা যায়, বিসি, আধুনিক উচ্চারণে শুধু বিস বলা হয়, তবে আমরা বিসি বলতে পারি, পার্সি, বিসি, শেলি, যদি আমরা প্রচলিতটা ধরে নিই। অর্থাৎ পার্সি, বিসি, শেলি বানান সব আমাদের পড়তে হবে, কারণ সাহিত্যের প্রশ্নগুলি আপনাদের জন্য অপ্রত্যাশিত প্রশ্ন বলা যায়, কারণ ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা তেমন কোনো সাহিত্য পড়ি না। তো অ্যাডমিশনের এই অল্প সময়ে আমাদের এগুলি পড়তে হবে, সুতরাং গ্যাপ দেওয়া যাবে না, খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। একটু রিভাইজ দিয়ে আমরা যা পড়লাম, তারপর আমরা অন্য টপিকে যাই। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই কবিতার লাইনটি লিখেছেন বিখ্যাত রোমান্টিক কবি পি.বি. শেলি। তার ফুল ফর্ম হচ্ছে পার্সি বিসি শেলি, উচ্চারণ সহ আমরা লিখে রাখবো। আর এর বাংলা হচ্ছে রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে। এইখান থেকে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, গ্রামাটিক্যাল যে বিষয়টা আমরা জানবো সেটা একটু খেয়াল করি। ইফ দিয়ে যদি আমরা দুটি বাক্য সংযুক্ত করি, এটা আমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। ইফ উইন্টার কামস, এটা হচ্ছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটাও এক অর্থে আমরা ফিউচার ইনডিফিনিটও ধরতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিটও ধরতে পারি, যে এটা আসলে এটা আসে চিরন্তন সত্য হিসেবে। আবার ইফ দিয়ে কন্ডিশনাল হিসেবে আমরা বাকি আরো তিনটা ফর্ম আমরা শিখবো, যে কখন ইফ থাকলে ফিউচার টেন্স হয়, কখন ফিউচার ইন দ্য পাস্ট হয়, অর্থাৎ টোটালটা আমাদের জানতে হবে। তো একটা আমরা শিখলাম, ইফ দিয়ে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখি, এই পাশে ক্যান ব্যবহার করে বা মে ব্যবহার করে আমরা বাক্য পূর্ণ করতে পারি। এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিক। বাকি ফর্মগুলো যখন শিখবো টোটালটা একসাথে আমাদের ক্লিয়ার হবে আইডিয়াটা। আমরা আজকে একটা আইডিয়া জানলাম যে ইফ দ্বারা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ওই পাশে আমরা ক্যান বা মে ব্যবহার করে বাক্য লিখতে পারি। যদি এরকম হয় যে ইফ ইউ ওয়ান্ট ইউ মে গো, যদি তুমি চাও তুমি যেতে পারো, এই টাইপ বাক্যগুলো আমরা লিখতে পারি। বাকিটা আমরা আগামী ক্লাসে শিখব। আজকে দুটি ইডিয়মস দেখবো আমরা। একটা হচ্ছে অ্যাকিলিস হিল, এটা উচ্চারণ সহ আমরা লিখব। চমৎকার একটা ইডিয়ম, এটা দন্ত স উচ্চারণ করা যায়, বর্গীয় জ দিয়ে উচ্চারণ করা যায়, অ্যাকিলিস অথবা অ্যাকিলিস হিল। হিল মানে হচ্ছে গুরানি, আর অ্যাকিলিস হচ্ছে একজন গ্রিক বীর, অর্থাৎ একজন মানুষের নাম। অ্যাকিলিস নামক এই গ্রিক বীরের হিল মানে গোড়ালি, এটা দ্বারা সাধারণত বোঝানো হয় দুর্বল পয়েন্ট। যদি আমরা লিখি, অর্থাৎ কারো কোনো দুর্বল পয়েন্ট বা দুর্বলতাও লেখা যায়, অর্থাৎ নির্দিষ্ট কোনো মানুষের যে জায়গাটা উইক, দুর্বল, বা যেটাতে তারকে ক্ষতি করা যায় বা ঘায়েল করা যায়, এই নির্দিষ্ট দিকটা বোঝাতে, এই নির্দিষ্ট বিষয়টা বোঝাতে অ্যাকিলিস হিল এই শব্দটি ব্যবহৃত হয়। এইখানে একটা বিষয় বলে নেই, এই অ্যাকিলিস ছিল, একটু ব্যাখ্যা দিলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে সেজন্য বলা। এই অ্যাকিলিস হচ্ছে গ্রিক দেশের একজন বীর, তার বাবা হচ্ছে মানুষ, মা হচ্ছে দেবী। তো তার জন্মের পর তাকে, তার মা যেহেতু দেবী, নানান ঘটনার শেষে তাকে স্বর্গের একটা নদী রয়েছে, সেই নদীতে গোসল করানোর অনুমতি পায়, এবং এই নদীতে যারা গোসল করে তারা সাধারণত অমর থাকে। তো মা যেহেতু অনেক কিছুর পরে গোসল করাতে নিয়ে যায়, গোসল করানোর সময় যে বিষয়টা ঘটে, ছোট বাচ্চাকে পায়ের গোড়ালিতে দুই হাতে ধরে নদীর পানিতে তাকে ডোবানো হয়।
তো এই ডুবানোর ফলে সে অমর হয়ে যায়। কিন্তু মা যে ছোট্ট ভুলটি করে সেটা হচ্ছে এই যে গোড়ালিতে সে হাত দিয়ে ধরে রেখেছিল, এর কারণে তার পায়ের গোড়ালিতে পানি পৌঁছেনি, অর্থাৎ গোড়ালি শুকনো থাকে। এই শুকনো থাকার কারণে দীর্ঘদিন পরে সে যখন পূর্ণ বয়স্ক যুবকে পরিণত হয়, তখন এই ব্যাপারটা আবিষ্কৃত হয় যে অ্যাকিলিসকে অন্য কোনো জায়গায় আঘাত করলে মারা যাবে না, ঘায়েল করা যাবে না, শুধুমাত্র পায়ের যে অংশটা তার শুকনো ছিল ওই জায়গায় যদি আঘাত করা যায় তাহলে অ্যাকিলিসের মৃত্যু হবে। এটাই ছিল এই ইডিয়মের মূল কথাটা বা পেছনের কথা। তো অ্যাকিলিস হিল দ্বারা অ্যাকিলিসের দুর্বল জায়গা যেমন বোঝানো হয়, মানুষের ক্ষেত্রেও জার্জির দুর্বল পয়েন্ট বোঝাতে অ্যাকিলিস হিল ব্যবহৃত হয়। এবং লাস্টে দেখা যায় তার মৃত্যুর সময় তার পায়ের গোড়ালিতে তীরের আঘাতে সে মৃত্যুবরণ করে। আমরা আরেকটা ইডিয়মস আজকে দেখব, একটু টপিকগুলি আনকমন হয়ে যাচ্ছে একদিনে বেশি, তারপর আমরা একটু দেখি, এটার সাথে একটু রিলেটেড। অ্যাপল অফ ডিসকর্ড। অ্যাপল অফ ডিসকর্ড হচ্ছে বিবাদের বিষয়। এটারও একটু ব্যাখ্যা দিচ্ছি। বিবাদের বিষয় অর্থাৎ যে বিষয়টা নিয়ে বিবাদ সৃষ্টি হয় বা দ্বন্দ্ব লেগে থাকে। যেমন আমরা যদি খুবই সংক্ষেপে বলি যে বর্তমান বিশ্বের অন্যতম একটা বিবাদের স্থান হচ্ছে জেরুজালেমে অবস্থিত আল আসকা মসজিদ। এটা হচ্ছে যে ইহুদিরা দাবি করে, মুসলমানরাও দাবি করে, খ্রিস্টানরাও কোনো কোনো সময় দাবি করে। অর্থাৎ এই জায়গাটা নিয়ে চমৎকার একটা দ্বন্দ্ব আমাদের মাঝে রয়েছে, এবং চমৎকার বলা যাবে না, একটা নিষ্ঠুর দ্বন্দ্ব রয়েছে। এটা নিয়ে যুগের পর যুগ যুদ্ধ চলতেছে। ঠিক এরকম অ্যাপল অফ ডিসকর্ড হচ্ছে বিবাদের বিষয়। এটার পিছনে একটা ব্যাখ্যা হচ্ছে, প্রথম ইডিয়মটার সাথে একটু মিলিয়ে যদি আমরা বলি, এই যে বলেছিলাম অ্যাকিলিস তার বাবা মার যখন বিয়ে হয়, মা যেহেতু দেবী ছিলেন, এই বিয়েতে স্বর্গের সবাইকে দাওয়াত দেওয়া হয়। শুধুমাত্র স্বর্গের একজন দেবী রয়েছেন যিনি বিবাদ সৃষ্টি করেন, অর্থাৎ ঝগড়াঝাটির দেবী, দ্বন্দ্বের দেবী, তাকে দাওয়াত দেওয়া হয়নি। যে একটা ভয় ছিল যে দ্বন্দ্বের দেবীকে যদি দাওয়াত দেই, বিয়েটা যদি সমস্যা সৃষ্টি হয় বা বিয়ে ভেঙে যায় বা কোনো কিছু হয়, সেজন্য তাকে দাওয়াত দেওয়া হয়নি। তখন এই দেবী মনে মনে প্রতিশোধ নেওয়ার জন্য ভাবলো যে আমাকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি, আমি বিয়েটা বন্ডুল করবো বা এটার একটা প্রতিশোধ নেব। সেটা কিভাবে? সে চমৎকার একটা স্বর্ণের আপেল নিয়ে আসে, এটা বিয়ে বাড়িতে ছুঁড়ে দেয় দূর থেকে। তো আপেলটা যে কুড়িয়ে পায়, সে দেখতে পায় আপেলে লেখা সবচাইতে সুন্দরী নারীর জন্য। সবচাইতে সুন্দরীর জন্য এটা লিখে সে দিয়ে দেয়, ফর দ্য ফেয়ারেস্ট। তখন বিয়ে বাড়িতে যত দেবী ছিল, মেয়েরা সাধারণত সৌন্দর্যের ক্ষেত্রে কাউকে ছাড় দিতে চায় না, তখন প্রত্যেকেই এটার দাবি করা শুরু করলো। সবশেষে 3 জন সবচেয়ে বিখ্যাত দেবী, তারা এটা নিয়ে ভীষণ দ্বন্দ্বে জড়িয়ে যায়, এবং এই কারণেই এই আপেলটাকে বলা হয় বিবাদের বিষয়, এবং কোন বিবাদের বিষয়কে বোঝাতে আপেল অফ ডিসকর্ড শব্দটা ব্যবহার করা হয়। তো আজকে আমরা এই পর্যন্তই থাকবো, যেহেতু অনেকগুলি নতুন টপিক চলে আসছে। আমরা একটু 2 মিনিট রিভিশন দিই আমাদের ক্লাসটা। উল্টো দিক থেকে শুরু করি। অ্যাপল অফ ডিসকর্ড হচ্ছে বিবাদের বিষয়। ওই প্রেক্ষাপটটা বললাম, বিয়ে বাড়িতে একটা আপেলে এটা লেখা ছিল, এবং ওই দ্বন্দ্বের দেবীকে দাঁত না দেওয়ার কারণে ব্যাপারটা ঘটে। আর অ্যাকিলিস হিল হল ওই বিয়ে বাড়িতে যাদের বিয়ে হয়েছিল তাদের সন্তান হচ্ছে অ্যাকিলিস। তাকে ওই পানিতে স্বর্গের নদীতে গোসল করাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু গোড়ালি বিজানো হয়নি দুর্ভাগ্যবশত। এটা তার দুর্বল পয়েন্ট হিসেবে থেকে যায়, এজন্য এটা মানুষের দুর্বলতা বোঝাতে অ্যাকিলিস হিল ব্যবহৃত হয়। আর প্রথমে আমরা যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত আসে বসন্ত কি দূরে থাকতে পারে, অথবা রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। এই বিখ্যাত লাইনটি লিখেছেন রোমান্টিক কবি পি.বি. শেলি, সংক্ষেপে নাম, আর তার পূর্ণ রূপ হচ্ছে পার্সি বিশি শেলি।
তো আজকে এই পর্যন্তই। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই প্রবাদ বাক্য অনুযায়ী আপনারা পড়বেন এবং নিজেদের অ্যাকিলিস হিল অর্থাৎ দুর্বলতা খুঁজে বের করবেন যে কোন কোন টপিকে আপনার উইকনেস রয়েছে, সেটা ওভারকাম করার চেষ্টা করতে হবে। আর ভর্তি পরীক্ষা যেহেতু, আপনি আপনার নিজেকেই ইন্সপায়ার করবেন, কেউ আপনাকে ইন্সপায়ার করে দেবে না। মনে মনে ফিলিংস নিয়ে আসবেন যে আপনি অ্যাডমিশন টেস্টে পাশ করলে কি চিত্রটা হইতে পারে, সফলতার যে চিত্রটা এটা মনে বসাবেন। আর যদি ব্যর্থ হন তখন কি চিত্রটা আসতে পারে, বিপজ্জনক, কারোর সাথে সাক্ষাৎ করতে পারবেন না, মুখ দেখাতে পারবেন না, মান সম্মান কিছুই থাকবে না এক অর্থে। তো ওইগুলি চিন্তা করে নিজেকে ইন্সপায়ার করবেন এবং চমৎকারভাবে পড়াশোনায় লেগে থাকতে হবে স্যার, কোনো গ্যাপ দেওয়া যাবে না। আশা করি আমরা এইখানে ইংরেজিটা টোটালি শেষ করব, বাকি বিষয়গুলো আপনাদের পড়তে হবে। ধীরে ধীরে প্রিপারেশন নিতে থাকুন। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।